প্রিয় দর্শক, ছুটির দিনের সকাল আসলেই একটু অন্য রকমের আনন্দ, অন্য রকমের বিনোদন, একটু আড়মোড় ভাঙা সকাল। আজকের সকালটা ছুটির দিনে আমরা সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি শুরুতেই বলছিলাম যে ছুটির দিকের সকালটা একটু অন্য রকমের হয়। এ ধরনের ছুটির দিনে নানা ধরনের আয়োজন থাকে, একটু ঘুম থেকে ওঠা বেশি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে রাজনীতি এমনভাবে আমাদের কাষ্টে পিষ্টে বেঁধে রেখেছে যে এই ধরনের আলোচনাগুলোতে দেশটা কোথায় যাচ্ছে, প্রথমে আসে যে রাজনীতিটা কোথায় যাচ্ছে। তো পত্রপত্রিকায় প্রকাশিত কিছু শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, অনুসন্ধানমূলক রিপোর্ট, আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন, যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র। দৈনিক কালের কণ্ঠ, বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা, হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া, বর্তমান পরিবেশে দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দৈনিক যুগান্তর, মূলধন ঘাটতি ৪৬,০০০ কোটি টাকা, সম্পদের ৭৮ ঝুঁকিপূর্ণ। ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থাপনা, লাইসেন্স নেই, তবু তারা বিমান ইনস্পেকশনে। দৈনিক সমকাল, এখনও তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা, আলোচিত ৪ মামলার সর্বশেষ অবস্থা। দৈনিক ইত্তেফাক, অবসর ভাতার সংকটে ৮৮,০০০ শিক্ষক। বাংলাদেশ প্রতিদিন, রাজনীতিতে বিভক্তি চরমে, জামায়াত সহ ৭ দল রাজপথে, পর্যবেক্ষণে বিএনপি ও সমমনারা। মানব জমিনের শিরোনাম, ৯ দলের বৈঠক, নতুন জোট গঠন নিয়ে আলোচনা। পার্টি ড্রাগে উন্মাতাল ডিজে, আজ যারা বিপ্লব করতে চান তাদের মানুষের কাছে যেতে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। খবরের কাগজ, শয়তানের নিঃশ্বাসে অঙ্গার, ভরিতে বাড়তি খরচ ২১,০০০ টাকা, বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। আমাদের সময়, আমদানিতে কমলেও রপ্তানিতে থামছে না অর্থ পাচার। আমার দেশের শিরোনাম, বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের। প্রতিদিনের বাংলাদেশ, সমাধান মিলছে না আলোচনার টেবিলে, রাজনীতির উত্তাপ রাজপথে, সমাবেশ হবে মাঠে, হবে পথে নয়। দৈনিক করতোয়া, গণভোটের সময় প্রশ্ন নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ। আলোকিত বাংলাদেশ, আন্দোলনে ৭ দল, চ্যালেঞ্জে বিএনপি। দৈনিক সময়ের আলো, অন্তত একটি ছাত্র সংসদ জিততে মরিয়া বিএনপি। দৈনিক দিনকাল, বিদেশে পাচারে ৪০,০০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান, সমাজ বদলাতে চাইলে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে মির্জা ফখরুল। কালবেলা শিরোনাম, সিক্রেট ডকুমেন্ট সম্পাদনার পুরস্কার ২২ ফ্ল্যাট। দৈনিক রূপালী বাংলাদেশ, রাজনীতির মাঠে নির্বাচনী উত্তাপ। দৈনিক ইনকিলাব, কর্মসংস্থানের অভাবে বাড়ছে অপরাধ, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ আমদানি জুলাইয়ে। আপনি শিরোনাম শুনলেন, শুরুতেই বলছিলাম যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, সেই আলোচনাটাই খাবারের টেবিলে, আলোচনার টেবিলে, অফিসের টেবিলে, সব জায়গায় হচ্ছে আসলে নির্বাচনটা কেমন হবে, কীরকম হবে। আজকের পত্রপত্রিকার শিরোনামে খুব একটা আশাবাদ নেই। রাজনীতিতে বিভক্তি চরমে শিরোনাম হয়েছে পত্রিকার। জামায়াত সহ ৭ দল রাজপথে আছে, পিআর চাই জামাত একমাত্র দাবি প্রায়, আর জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধের ঘোষণা চায় তারা। গণপরিষদের দাবিতে অনড় এনসিপি, কিন্তু তারা আজকে নতুন একটা কথা বলেছে, তারা নিম্নকক্ষে পিআর চায় না, উচ্চকক্ষে চায়। এটা একটা নতুন খবর। তো সব কিছু মিলে সরকারের পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আবার বলেছে। কি মনে হয় আপনার? সরকারের পক্ষপাত করার কারণটা কি? তাদের তো কোনো দল নাই, তাই না? যদিও বলা হয় যে পরোক্ষে এনসিপি তাদের দল বলা হয়, তো এনসিপিও তো নিজেদের মূল্যায়ন করেছে। কালকে তাদের একটা সভা হয়েছে, তারা বলেছে যে সাংগঠনিক শক্তি তারা যতটা প্রত্যাশিত ছিল, এবং কালকে সভাটা একেবারে অন্যরকম। তারা নিজেদের মধ্যে বসেছে, সারা দেশ থেকে প্রতিনিধিরা এসছেন, তারা আলোচনা করেছেন। আর রাজনীতির আলোচনা, চর্চাটার প্রতি এরকমই হওয়া উচিত। সেটাই সমীক্ষা করার দরকার, মানে পর্যালোচনাটা করার দরকার, কোথায় ভুলভ্রান্তি সেটা চিহ্নিত করে। তরুণদের উপরে তো মানুষের অনেক আশা ভরসা, ফলে আমরা চাইবো যে তারা যেন সঠিক পথে এগুতে পারে। একটা রাজনীতি আলাদা জিনিস, অভ্যুত্থান এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, নির্বাচনও অন্যরকম বিষয়।
তো ফলে এগুলি মিলিয়ে একটা তালগোল পাকানো অবস্থার মধ্যে জাতি আছে, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এমনও প্রশ্ন আছে, সংশয় আছে যে নির্বাচনটা হবে কিনা শেষ পর্যন্ত। আমি বিশ্বাস করি যে নির্বাচন হবে, হতেই হবে। মানে এই প্রশ্নটা যেহেতু তুললেন, সরকারেই আছেন সজীব ভুঁইয়া, তিনিও কিন্তু গত পরশু এই ধরনের একটা শঙ্কাও প্রকাশ করেছেন যে আদৌ নির্বাচন হবে কিনা সেটা। কারণ বাধাবিঘ্ন যে সৃষ্টি করা হচ্ছে সেটা স্বয়ং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন। তো আমরা চাইবো যে, এবং সবগুলি দায়িত্বশীল রাজনৈতিক দল একটা আস্থার জায়গা তৈরি করবে, সেটা যদি কোনো কারণে সংকট হয় সেটার ব্যর্থতাটা তাদের হবে। সেটা অভ্যুত্থানের কিন্তু কোনো বিষয় না। অভ্যুত্থানে যে রক্তপাত হয়েছে, যেই ত্যাগ স্বীকার করেছে এত মানুষ, এত প্রাণ দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারপরে আপনি ১.৫ দশক ধরে যারা গুম হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, খুন হয়েছে, সম্পদ লুণ্ঠিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনি সমস্ত কিছু ভেঙে পড়েছে। তার মধ্যে দিয়ে এই ভাঙাচূড়া একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হতে পারতো কিন্তু, যে এরকম অর্থনৈতিক সংকটটা ছিল, এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সেটা যে অকাতরে দেশটাকে রক্ষা করেছে, এটা আমি বলবো তারা আমাদের থেকে বেশি দেশপ্রেমিক, এটা আমি বিশ্বাস করি। ফলে আমরা কিন্তু প্রত্যাশিত গতিটা পাই নাই, কিন্তু রেজাল্টটা পাইনি। কিন্তু একেবারে যে মানে হিসাবের খাতায় যে একেবারে শূন্য, এটা বলাটা এটা অবিচার হবে। মানে আপনি যেটা বলছেন যে বাকির খাতা শূন্য, সেই কথাটা বলা যাবে না। একদম কিছু হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা চাইবো যে যতটা বেশি হয়। আপনি কিন্তু 100% তো আপনি কোনো কিছু আশা করতে পারেন। আপনি একটা দেশ, কারো হাতে, পৃথিবীর কারো হাতে শক্তি নাই যে এক বছরের মধ্যে স্বর্গ করে ফেলতে পারবে, এটা সম্ভব না। যতটা পারা যায়। তো আমাদের মধ্যে তো হানাহানি আছে, বিভেদ আছে, অনৈক্য আছে, পরশ্রীকাতরতা আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে, একটা জিঘাংসার রাজনীতি আমাদের দেশে আছে। একটা সুস্থ সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি কিন্তু আমাদের এখানে গড়ে ওঠেনি। সেটা হতে তো একটা সময় লাগবে। কয়েকটা নির্বাচন হতে হবে, এবং সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সামনেও দেবে আশা করি। তাদের কিন্তু বিরাট একটা ভূমিকা আছে, যেহেতু তারা একটা ইনস্টিটিউশন এবং রেজিমেন্টেড ইনস্টিটিউশন। আপনি ভূমিকার কথা বলছিলেন, আমরা এটা তো স্বীকার করি, দেশে ব্যবসা বাণিজ্যেরও যদি গতিটা দ্রুত না থাকে বা সন্তোষজনক না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা একটা অন্ধকারময়। যেমন কালের কণ্ঠে আপনাদের পত্রিকায় ব্যানার হেড হয়েছে বৈষম্য বিপন্ন ব্যবসায়ীরা। এখানে বলা হচ্ছে সুযোগের বদলে অন্যায্য টার্গেটের বলি, নানা সংকটেও সাড়া নেই সরকারের, মব মিথ্যা মামলায় অব্যাহত হয়রানি। এই মব মিথ্যা মামলার কথাটাই যদি বলি, এটাই স্পষ্ট হচ্ছে বেশি। এটা তো ব্যবসায়ীদের প্রতি তো অবিচার হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তাদেরকে আস্থায় নেওয়া হয় নাই। আপনি দেশে দেখেন বিনিয়োগ বন্ধ হয়ে আছে, কর্মসংস্থান হচ্ছে না, এবং ছাঁটাই হচ্ছে ক্রমাগত, এবং সেগুলির ফলে কিন্তু একটা নৈরাজ্য তৈরি হচ্ছে। মানে পেটের দায়ে কিন্তু অনেকে অপরাধে লিপ্ত হচ্ছে। সেগুলি অ্যাড্রেস সেভাবে সরকার করতে পারে নাই। দূরদর্শিতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, পরিপক্কতার সঙ্গে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেনি। সেটা আস্থায় যদি ব্যবসায়ীদেরকে প্রথম দিকেই নিত, তাহলে কিন্তু এত বড় সংকট হতো না। দেশটা তো ভাই সবার। আমরা যে ক্রাইসিস হলে আমরা সবাই মিলে সেটা মোকাবেলা করব। নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টা তো পারবে না, 27 জন 28 জন তো পারবে না এটা করতে। তো ফলে এইটা পরে তারা অনেক পরে রিয়েলাইজ করেছে। আপনি দেখেন যে অনেক ব্যবসায়ীকে অ্যারেস্ট করেছে, তাদের কার্যক্রম বন্ধ ছিল। আপনি দেখেন বেক্সিমকো, আপনি দেখেন নাসা গ্রুপ, তারপরে এগুলি এমন সরকার বুঝতে পেরেছে যে সেগুলি কন্টিনিউ রাখা দরকার, জেলখানায় যেন তারা অপারেট করতে পারে, এরকম করেছে। এই জিনিসটা তো আরও আগেই করতে পারতো, এবং সেইভাবে তাদেরকে দেশত্যাগ না করতে দিয়ে এখানে থাকতো। বন্দি করারই বা দরকারটা কি? তাদেরকে ফাংশন বিচার হোক, তাই না? বিচারের আগেই তো আপনি এরকম আটকে রেখে, তাহলে তো দেশটা চলবে কি করে? ব্যবসা যদি না থাকে, বিনিয়োগ যদি না থাকে, কর্মসংস্থান যদি না থাকে, প্রশ্নটা সেই জায়গায় যে সে যদি একটা অনিয়ম থাকে তাহলে দেশটা চলবে কি? হ্যাঁ, এটা রিয়েলাইজ করেছে অনেক দেরিতে। এখন হাতে আর সময় নেই, এখন তো তাদের প্রস্থানের কথা ভাবতে হবে, তাই না? বেশি তো আর ফেব্রুয়ারিতে আর বেশি বাকি নাই। ফলে আমরা কিন্তু প্রত্যাশিত গতিটা পাই নাই, প্রত্যাশিত অর্জনটা আমাদের হয় নাই। পুলিশও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি সেই অর্থে। নানান ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, অস্ত্র যেগুলি লুণ্ঠিত হয়েছে উদ্ধার হয়নি, মানে নানান কিশোর গ্যাং মাথা চাড়া দিচ্ছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস হচ্ছে, সেগুলি লুটপাট হচ্ছে। আপনি যদি বলেন যে চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। সেটার জন্য বিএনপির তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 7,000-এর বেশি নেতাকর্মীকে তারা ব্যবস্থা নিয়েছে। এটা নজিরবিহীন। বাংলাদেশে এরকম কোনো
নজির নাই, দ্বিতীয় উনি নাই। আরো একটা কথা বলেছেন যে এরপরে তো দায়িত্ব হচ্ছে সরকারের, কারণ আইন তো আর বিএনপি দলের তুলে হাতে নাই, বিরোধী দলের হাতে নাই। ফৌজদারি অপরাধ হলে সরকার সেটা করবে। সরকার তো সেখানে দৃঢ়তার পরিচয় দিচ্ছে না, কমিটমেন্টের পরিচয় দিচ্ছে না। ফলে এই সংকটগুলি দিন দিন বাড়ছে এবং আশকারা পেয়ে যাচ্ছে। যেহেতু অপরাধীরা দেখছে বিচারটা হচ্ছে না, তখন তারা আরো উৎসাহিত হচ্ছে এবং আরো বড় বড় ক্রাইমে জড়িয়ে পড়ছে। এটা তো একটা মাদকতার নেশার মতো। আপনি ক্রাইমের কথা বললেন, একেবারে প্রসঙ্গক্রমে যদি বলি, আজকে প্রথম আলোতে শিরোনাম হয়েছে আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে। সুন্দরবনের দস্যুদের নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছিল এর আগে। আমরা আশা করছিলাম, দেখছিলামও যে তারা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, নানা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকের যে রিপোর্ট, সেই রিপোর্ট খুবই ভয়াবহ। দস্যুরা সংগঠিতভাবে গোপন জীবনযাপন করছেন, নদীর ভেতর দস্যুদের ভাসমান আস্তানা, এবং ধরে ধরে নিয়ে মানুষকে অসহায় করছে। এটা যখন তাদেরকে আত্মসমর্পণ করার পরে তাদেরকে তো কঠোর নজরদারির মধ্যে রাখা উচিত ছিল, সেটা কিন্তু গভর্নমেন্ট সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে এই সংকটগুলি বেরোচ্ছে এবং তারাও পার পেয়ে যাচ্ছে এবং অপরাধীরা এমন একটা মাত্রায় চলে যায় তখন কিন্তু তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, ন্যায় অন্যায় বোধ থাকে না। ফলে তারা আরও মরিয়া হয়ে যায়, আরও বড় অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং তাদেরকে সেভাবে হ্যান্ডেল করাটা দরকার ছিল, সেটা সরকার পারেনি বলে এই সংকটটা তৈরি হয়েছে। আমরা আশা করব যে একটা পুলিশ ঘুরে দাঁড়াবে, গোয়েন্দা বাহিনীও আরও দৃঢ়তার পরিচয় দিবে, মানে অঙ্গীকারের পরিচয় দিবে, দেশপ্রেমের পরিচয় দিবে। সেটা হলেই আমরা এগুলি অনেকখানি এড়িয়ে চলতে পারবো। আপনার সাথে কথা বলতে গেলেই মানে প্রসঙ্গ তুলতে ইচ্ছে করে আমার, জানেন, যেহেতু আপনি লেখালেখির সাথে খুবই সিরিয়াসলি জড়িত, সম্পাদনা করেন পত্রিকা, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখে আপনি সচল লেখালেখিতে। লেখালেখি নিয়ে আজকে দুইটি প্রশ্ন আছে। যেমন ধরেন, তালেবান সরকার নারী লেখকদের বই নিষিদ্ধ করেছে। তা আমার প্রশ্ন করুক তারা, কিন্তু আমরা তালেবান সরকারে কিভাবে দেশ চালায় এটা দেখবার জন্য আমাদের দেশের কিছু মানুষ আবার সেখানে গেছে। সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ফেব্রুয়ারির বইমেলা ডিসেম্বরে হচ্ছে, তো নির্বাচন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটনা আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার কি মনে হয় যে ফেব্রুয়ারির বইমেলাটা ডিসেম্বরে না হয়ে কানেক্ট করা যেত কিনা, যে জানুয়ারিতে করে ফেব্রুয়ারিতে শেষ করে 1 তারিখে শেষ করে দেওয়া, বা এরকম হতে পারত? আচ্ছা, প্রথমটা হলো যে নারী লেখকদের যে বই নিষিদ্ধ করেছে, মত প্রকাশের স্বাধীনতাটা থাকা দরকার। আসলে সেইভাবে একটা সহিষ্ণু সমাজ দরকার। মানে উগ্র গোড়া ধর্মান্ধ একটা সমাজ কখনোই প্রগতির পথে এগিয়ে যেতে পারে না, সেটা কল্যাণের পথে এগিয়ে যেতে পারে না, একটা মানবিক সমাজ হতে পারে না, সেটা একটা অন্ধকারের দিকে যাত্রা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সমর্থনযোগ্য না। আমরা চাইব যে তাদের মধ্যে সেই বোধোদয়টা হবে। তারা কিন্তু অনেক বিশ্ব ঐতিহ্য ধ্বংস করে ফেলেছে, তাই না? আমরা জানি সেগুলি। তো সেটাও তো একটা উন্মত্ততার পরিচয়। এই উন্মত্ততার থেকে মানুষ যদি একটা মাটির পৃথিবীতে ফিরে আসে, একটা মানবিক পৃথিবী আমরা যদি গড়ে তুলি, নিজেদেরকে যদি বদলাই, তাহলে হয়তো একটা সুন্দর পৃথিবী আমরা আশা করতে পারি। এটা শুধু আফগানিস্তানের সমস্যা না, আরও বহু দেশে এরকম উগ্রতা এবং ধর্মান্ধতা, উগ্র জাতীয়তাবাদ মাথা চারা দিচ্ছে, সেগুলিও কিন্তু কল্যাণ বয়ে আনে না শেষ পর্যন্ত। এবং সংঘাত, রক্তপাত, আপনি শিরোনামে পড়ছিলেন যে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে যুদ্ধবিরতি গাজায়, যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠবারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র। বিবেক বলে কিছু আছে বলে তো মনে হয় না। আমরা কোন অন্ধকারে আছি, কোন আদিমতার মধ্যে আছি? আমরা সভ্য তো হয়নি, আসলে পুরা বিশ্বই সভ্য হয়নি। এটা একটা মানে চরদখলের মতো বিষয় তো, তাই না? এটা তো কোনোভাবেই এই পৃথিবীতে, এবং আপনি দেখেন মুসলিম বিশ্ব অনেককে ছিন্ন ভিন্ন হয়ে আছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করে, এটা কোনোভাবেই সম্ভব হতো না। তো আরেকটা বললেন যে লেখালেখির কথা, যে বইমেলার কথাটা বলেছেন, সেটা একটা বিরাট প্রশ্ন। তো এখন ফেব্রুয়ারিকে টাচ করতে গেলে আপনি দেখেন নির্বাচনটা যখন সেকেন্ড উইকের মধ্যে হবে, সমস্ত মনোযোগটা ওইখানে সরকারের, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির, সবার প্রশাসন, সবার মনোযোগটা ওইখানে চলে যাবে। এখন বইমেলা হচ্ছে একটা বৃহত্তম সাংস্কৃতিক উৎসব বাংলাদেশের, 1 মাস ধরে হয় এবং ধর্ম, বর্ণ, গোত্র সবাই মিলে এটা একটা এত বড় উৎসব কিন্তু বাংলাদেশে আর নাই। তো সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এটাও তো একটা শান্তি শৃঙ্খলা। এখন আপনি দেখেন যে দেশের যে অরাজক অবস্থা আছে, এখনও মানে কিন্তু সুষ্ঠু, স্থিতিশীল, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই দেশে। ফলে এটা যদি ওইভাবে নির্বাচনের, সরকারের তো এত বাহিনী নাই, এত অবকাঠামোগত সুবিধা নাই যে এটা ফেব্রুয়ারিতে সাথে অনেক কিছু করবে। সুতরাং এটা একদিক দিয়ে আমি মনে করি আগে যে হয়েছে সেটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ একযোগে কিন্তু বইমেলার নজরদারি করা, নির্বাচনী তত্ত্বাবধান করা, দেখভাল করা,
সেই সক্ষমতা এবং এত শক্তি, এত জনবল এই সরকারের নাই। প্রকাশকরা এবং আমরা তো যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না। আপনি দেখেন একটা মব হলে মানুষ দৃশ্য দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে, ছবি তোলে, ভিডিও করে, কিন্তু তাকে রুখে দাঁড়ায় না। রুখে যদি যারা একটু সামান্য আহত হতে পারে, কিন্তু সে তাকে ধরতে পারে, হাতে নাতে ধরতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রুখে দাঁড়ানোর কথা বললেন, এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। রুখে দাঁড়ানোর পরে যদি আপনি আবার মামলায় পড়ে যাবেন, আপনাকে আদালতে যেতে হবে, আপনি এই ধরনের ভয় কিন্তু আছে। কিন্তু আপনি সবাই মিলে যদি একটা প্রতিরোধ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা সম্ভব না। তখন তো আর আইন শৃঙ্খলা কিসের জন্য? মানুষের ভালোর জন্যই তো। আইন কিসের জন্য? ভালোর জন্য আইন আছে। হ্যাঁ, আছে, আইন তো ভালো আছে, আপনি আপনার প্রয়োগ নাই সেটা, আপনি সেটাকে ঠিক মতো প্রয়োগ করতে পারছেন না। আপনি দুষ্টের দমন, শিষ্টের পালন না করে আপনি উল্টাটা করছেন, তো ফলে তো এইগুলি তো মাথাচাড়া দেবেই। তো এই মবকে আমরা যদি দর্শক হিসেবে না দেখে আমরা প্রতিরোধ করতে এগিয়ে যাই, তাহলে কিন্তু অনেকখানি এটা এড়ানো সম্ভব এবং অনেকখানি আমরা শান্তি পেতে। আমরা যেটাকে মব বলছি, বর্তমান সরকারের আলোচনা কিন্তু ঠিক সেরকম না। মবকে তারা বলছেন এটা একটা অধিকারের জায়গা থেকেই, অধিকারের জায়গায়। তো তারা মধ্যরাত্রে তো তারা এত বেশি আন্দোলন সহ্য করেছে, সেটা কি তারা এনজয় করছে? আমার তো মনে হয় না সেটা। প্রধান উপদেষ্টা তো বলেছিলেন যে আমাদেরকে ঘেরাও করবেন না, আপনাদের যা দাবি দেওয়া আছে লিখিতভাবে দেন, আমরা বিবেচনা করব। কিন্তু সেইটা তো চোরা না শুনে ধর্মের কাহিনী, কেউ কি সেটা শুনেছে? আপনি শিক্ষক বলেন, ছাত্র বলেন, কারিগরি জিনিস বলেন, আনসার বলেন, সবাই তো মধ্যরাত্রে, আপনি ছাত্ররা অটোপাসের জন্য সচিবালয়ে চলে যাচ্ছে। তো কি একটা মানে, আমরা তো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি না। তা আপনাকে এই প্রসঙ্গে একটু প্রসঙ্গক্রমে প্রশ্নটা করতে চাই। যেমন আমরা এই সরকারের আমলে দেখলাম যে একটু প্রতিবাদ বিক্ষোভ করলেই কিছু কিছু দাবি দেওয়া সরকার মেনে নিচ্ছে। তো সেই জায়গা থেকে ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতের সহ ইসলামী 7টি দলের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেও আলোচনা এরকম হচ্ছে যে এটাও কি তাহলে পিয়ার নিশ্চিত করার যে দাবি, সেটা করা হচ্ছে কিনা, যেহেতু তারা আন্দোলন করছে। এটাকে তো বলা হয় যে একটা দর কষাকষির বিষয়। আচ্ছা, আপনি দেখেন যে প্রথমে কিন্তু বলা হয়েছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, সেটা থেকে সরে এসেছে। পিয়ার নিয়ে কথাবার্তা হচ্ছে। পিয়ারে আপনি এনসিপিকেও প্রথমে মানে তারা ইসলামী, হ্যাঁ, সেটাও তারা বিচ্ছিন্ন হয়েছে। এবং জামাত এটাও বলেছে যে একবারের মতো হলেও পিয়ার হোক, তাই না? নানানভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যে শেষ পর্যন্ত নির্বাচন হবে। ডাকসু আপনি দেখেন, এটা নিয়ে কোর্ট পর্যন্ত গড়িয়েছিল, শেষে কোর্ট তো একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে, তো সেটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং ক্রাইসিসটা ঠিকভাবে হ্যান্ডেল করেছে। তা শেষ পর্যন্ত ডাকসু ইলেকশন হয়েছে। আপনি গণতান্ত্রিক রেজাল্ট যাই হয় এটা তো মেনে নিতে হবে, আপনার জনগণের রায় তো মেনে নিতে হবে। বলেন না বন্ধু, আমরা পরশুদিন শ্রীলঙ্কার জন্য ভালো খেলুক, তারা ভালো খেললে আমরা আছি, আজকে কিন্তু তাদের সাথে আমাদের লড়াই। সেটাই আমরা চাইবো যে একটু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমাদের নতুন নতুন তারকা বেরিয়ে আসবে এবং আমরা অভিজ্ঞতাটা অর্জন করি। যথেষ্ট আমাদের সময় গেছে, কিন্তু আমরা সেই তুলনায় কিন্তু অর্জনটা আমাদের হয় নাই। আশা করি হবে। আমরা আশাবাদী হতে চাই এবং তাদের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে চাপ সৃষ্টি না করে তাদেরকে স্বাধীন মতো নিজেদের খেলাটা খেলতে দিতে চাই। আমরা বেশি প্রত্যাশা যেন না করি। আমরা অবশ্যই ভালো ক্রিকেট অবশ্যই পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম আজকে এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের লড়াই, একটু আগের দিনের কথা বলি। আমরা আশায় ছিলাম অন্যরকম, আজকে কিন্তু সেই দলের সাথেই আমাদের একেবারে মুখোমুখি, বাঘ সিংহের লড়াই। দেখা যাক আজকে কে জেতে। তবে বাংলাদেশের জন্য তো শুভকামনা আমাদের থাকবেই। বাংলাদেশের ক্রিকেট হাসলেই বাংলাদেশের মানুষ হাসে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।